আমরা চলে যাব ঘটনায়। এখন আমাদের সঙ্গে আছেন ডক্টর আলিফ, তার কাছে যাব এবং ডক্টর আলিফ একটা সুখবর দিয়েই আশা করছি আপনাদের ঘটনাটা শুরু করবেন। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালাম আসল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ, অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না বা সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর ভাইয়ের একটা জুবাইর নামে একটা বড় ভাইয়ের, আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। আচ্ছা, তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে, বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখি, এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা করে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি, দেখি কি মানসিকভাবে অসুস্থ হতো। আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লেখতো খাতার মধ্যে। আসলে কি লেখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল মানে উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট টিকেট খেতেই যায়, হয়তো বা ও সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট আর তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্টগুলো সে প্রায় সময় লক্ষ্য করতো যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা, সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, 1-2 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল, হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমনভাবে ঝুলে পড়ে রাসেল ভাই যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানো শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো। তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই, এই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা
ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কে, কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল, আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে পিছনে একদিন যাবো, ছাদে কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যায়, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ, ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই, এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তো বা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসার উদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসার উদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তার সাথে তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে। ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, কিন্তু তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে সে ওই লোকটাকে নিয়ে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কিভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল চাবি ছাড়া, তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যদি আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাব, রাইট। তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি, আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। তো এর মাঝে ওই হামজা সাহেব নিচে নেমে আসলো, নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়িওয়ালাকে কনভিন্স করেন বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন, ভাই একদিনও মিস নেই, হারাম একদিনও মিস নেই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়িওয়ালার কাছ থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে দেবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যে তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজুরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বৃষ্টি কিছুই নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট, 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসার উদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি আছে, কেউ নাই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও এরকম না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোনার সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে, তো ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালাও নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3 তলা বাড়ির নাম তো কি, আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে, সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে খাচ্ছে, ভেঙে খাচ্ছে, এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন একটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো।
ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমনভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টিতে তাকিয়ে আছে। তো জাস্ট তারা মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়ি দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাত্রে আর দরজা খুলবো না। রাস্তায় তাই করলেন, ওটা রাত্রে দরজা খুললেন না। পরদিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু, ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই আর না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না, আর আসলো না আসলে 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন এই যেরকম আমাদের আমার রুমমেট হামজা উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কি হবে আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছিলাম চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা এত ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে চার্জ করতে যেত না যে বাড়ির পিছনে কি আছে না আছে বলে দেখতে যেত না আর কি। যাই হোক ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের আর কোনো খবর নাই, তো খবর নেই। এর মধ্যে উনি ভয়েই কাটাইছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা মানে কি বলে জুবের ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, এক পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহুই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি বা দরজার মধ্যে রুমের দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা, আচ্ছা বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা আমাকে যখন তোমরা খুঁজে পাবা না এই জায়গায় সার্চ করবা, লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজগুলো যায় আর কি। তো যাই হোক এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না, কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে, এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল, তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনা আর কি, এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। গন্ধ বিকট, পটকা গন্ধ, তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটার থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে, তো তারা পুলিশকে ডাকে, এবং পুলিশ এসে ওই বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ, ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ,
এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে আছে, গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরও দেখছো লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়, অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে, মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছি যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা কোথায় লিখে সেই ছবিটা লিখে সে এখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গায়, সেটা খুবই তো হলো। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি কোনো ট্রেসই করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোনো ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না, নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করার কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই, তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে। সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন, প্রত্যেকে হয়তো বা আপনি না জানিয়েই চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, ওনার রুলস অনুযায়ী তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মহিম, আমি ধানমন্ডিতে থাকি। ঘটনাটা খুবই সম্প্রতি আমার বান্ধবীর সাথে ঘটা। আচ্ছা, বন্ধুবীর লেখা আছে, আমি ঠিক বন্ধু না বান্ধবী ঠিক বুঝতে পারছি না। এনিওয়েজ, আচ্ছা, সে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছে, এই জন্য আমি লিখলাম না। আমি ঘটনাটা আচ্ছা, উনি এই ঘটনাটা লাইভ শেয়ার করতে চান, সো আমি এইটা না পড়ি, এর পরের স্টোরিতে আমি চলে যাই। মহিমকে আমরা হয় লাইভ ডেকে ফেলবো। আচ্ছা, পরের স্টোরি যেরকম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি দিদার হোসেন রাব্বি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্টুডেন্ট। ভূত এফএম এর জন্মলগ্ন থেকেই আমি এর নিয়মিত শ্রোতা ও ভক্ত। ভূত এফএম এর সর্বপ্রথম এপিসোডটিও আমি শুনেছিলাম। যা হোক, আমার জীবনে প্রায় 8-10টি ঘটনা আছে যেগুলো কিছুটা ভয়ঙ্কর ও কিছুটা অদ্ভুত, যা সহজে বিশ্বাস করার মতো নয় কিংবা পরিষ্কারভাবে ব্যাখ্যা করার মতো নয়। আজ আমি সেরকমই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভালো লাগলে শ্রোতাদের পড়ে শোনানোর অনুরোধ জানাচ্ছি। ঘটনাটি 2011 সালের এক জরুরি প্রয়োজনে আমাকে চাঁদপুরের মতলব থানাধীন কোনো এক গ্রামে এক আত্মীয়র বাড়িতে যেতে হয়। সেদিন ব্যস্ততার কারণে ঢাকা থেকে রওনা দিতে আমার বিকেল 5টা বেজে গিয়েছিল, তাই মতলবের সেই গ্রামের বাজার পর্যন্ত পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। সঙ্গত কারণেই আমি গ্রামটির নাম বলছি না। বাজার থেকে আমার আত্মীয়র বাড়ি হেঁটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। গ্রামের ভেতর দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি খুব সরু, তাছাড়া বেশিরভাগ সময় কর্দমাক্ত থাকার কারণে এখানে সন্ধ্যার পর কোনো রিক্সা আসতে চায় না। সেদিন অবশ্য আমি কোনো রিক্সা পাইনি। গ্রামটিতে এর আগেও আমার কয়েকবার যাওয়া হয়েছিল, তাই ওখানকার সব রাস্তা আমার আগে থেকেই চেনা। তাই বাজার থেকে হাঁটা শুরু করি বাড়ির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, তখন অমাবস্যা হওয়াতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। আকাশ মেঘলা ছিল, মাঝে মাঝে
বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টির আশঙ্কায় হয়তো সেদিন সন্ধ্যার সাথে সাথেই গ্রামের লোকেরা ঘরে চলে গিয়েছিল। তাছাড়া গ্রামের লোকের সংখ্যাও খুব বেশি নয়। বাজার থেকে বাড়ি পর্যন্ত পুরোটা রাস্তা আমাকে ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছিলাম না। বলে রাখা ভালো, আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম তার দুপাশে বিশাল এলাকা জুড়ে শুধু ধান ক্ষেত। রাস্তাটি দিয়ে যেতে যেতে 3-4টি বাঁশ ঝাড় ও 2-3টি ছোট কবরস্থানও পড়ে। আমি নির্ভয়ে হাঁটছিলাম। আমি যখন বাড়ি থেকে আনুমানিক 100 গজের মতো দূরে হঠাৎ চারিদিকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করলো আর প্রচন্ড মাত্রায় বিদ্যুৎ চমকাচ্ছিল। বলতে দ্বিধা নেই, জীবনে একমাত্র সেদিনই বিদ্যুৎ চমকানোর শব্দে কেন যেন ভয় পেয়েছিলাম। হঠাৎ করেই প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো। কি করব ভেবে পাচ্ছিলাম না। সাথে ছাতা ছিল না। কাঁচা রাস্তা কাদায় একেবারে হাঁটার অনুপযুক্ত হয়ে গেল এক নিমেষেই। একটু অসাবধান হলেই পা পিছলে গড়াতে গড়াতে ধান খেতে গিয়ে পড়তে হবে। কারণ রাস্তাটি ক্ষেতের জমি থেকে প্রায় 5 ফুট উঁচু। বাধ্য হয়ে ভিজেই অন্ধকারে কর্দমাক্ত বিচ্ছিল রাস্তা দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকি। চারিদিকে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো দেখে মনে হচ্ছিল পুরো আকাশটাই যেন ভেঙে পড়বে। প্রচন্ড শব্দে কানে তালা লেগে যাচ্ছিল। হঠাৎ সামনে থেকে একটা কণ্ঠ স্পষ্টভাবেই ভেসে এলো, বৃষ্টিতে না ভিজে আমার সাথে এই ছাতার ভেতর এসো। অথচ প্রচন্ড বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর শব্দে কারো ভয়েস এত স্পষ্ট করে শুনতে পারার কথা নয়। তবু এমন একটা মুহূর্ত কাউকে সাথে পেয়ে মনে মনে ভরসা পেলাম। অন্ধকারে লোকটাকে দেখতে পাচ্ছিলাম না, তবে বিদ্যুৎ চমকানোর আলোয় বুঝতে পারলাম লোকটা সাদা পাঞ্জাবি টাইপের কিছু একটা পরা। সে আমার 3-4 হাত সামনেই দাঁড়ানো। এরপর দুজন একই ছাতার নিচে পাশাপাশি হাঁটতে থাকি। সাবধানে পা ফেলতে হচ্ছিল, তাই আমি মাথা নিচু করেই হাঁটছিলাম। এভাবে প্রায় 15-20 মিনিট হাঁটছিলাম। কিন্তু আমার হঠাৎ করেই মনে হলো যতই হাঁটছি রাস্তা যেন শেষ হচ্ছে না। যেখান থেকে বৃষ্টি শুরু হয় সেখান থেকে আমার আত্মীয়ের বাড়ি হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগার কথা। অন্যদিকে বৃষ্টি আর অনবরত বিদ্যুৎ চমকানো বাড়তেই লাগলো। এভাবে মোট 30 মিনিট হাঁটার পর, 25 থেকে 30 মিনিট হাঁটার পর আমি মাথা নিচু করে হাঁটা অবস্থায় হঠাৎ লোকটাকে জিজ্ঞেস করে বসলাম, আপনি কোথায় যাবেন? আমি তো এমনিতেই ভিজে গিয়েছি। আপনার বাড়ি এসে থাকলে আপনি বরং বাড়িতে চলে যান। আমার কথায় লোকটার কোনো জবাব না পেয়ে হঠাৎই আমার ডান পাশের লোকটার দিকে তাকালাম। বিদ্যুৎ চমকানোর আলোয় লোকটার সাদা কাপড় পরা শরীরের অবয়ব দেখতে পাচ্ছিলাম, কিন্তু তার মাথা আর ছাতা দেখতে পাচ্ছিলাম না। ব্যাপারটা বোঝার জন্য উপরের দিকে তাকাতেই আমার পুরো শরীর অবশ হয়ে গেল। দেখলাম লোকটার মাথা আমার মাথা থেকেও প্রায় 5-6 ফুট ওপরে, আর ছাতাও আছে ওখানেই। আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, তার মানে লোকটার উচ্চতা হবে প্রায় 10 থেকে 12 ফুট। আগেই বলেছি রাস্তাটা প্রচন্ড কর্দমাক্ত ও পিচ্ছিল ছিল। উপরে তাকিয়ে অসতর্কত হওয়াতে পা পিছলে গড়াতে গড়াতে আমি ধান খেতে পড়ে গেলাম। সেই রাতে সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা কেমন হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যেন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি। অনেক কষ্টে কাঁদা থেকে উঠে দাঁড়ালাম। তারপর বিদ্যুৎ চমকানোর কাঁপা কাঁপা আলোয় দেখতে পেলাম লোকটার ছাতা মাথায় ঠাঁই দাঁড়িয়ে আছে। লোকটা তখন আমার 7 থেকে 8 হাত দূরে। লোকটার চেহারা দেখতে পাচ্ছিলাম না, তবে মনে হচ্ছিল চোখের জায়গায় কেমন যেন অদ্ভুত লাগছে। সেই মুহূর্তে আমি কাঁদার মধ্যেই পড়ে থাকবো, নাকি রাস্তায় ওঠার চেষ্টা করব, নাকি ধান ক্ষেতের আইল ধরে সামনের দিকে এগিয়ে যাব, কোনো সিদ্ধান্ত আমি পৌঁছতে পারছিলাম না।
তখন হঠাৎ করে আমি লক্ষ্য করলাম লোকটা শূন্যে ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। কাদার মধ্যে দৌড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রথম ধাপেই পা পিছলে আবারও ধান ক্ষেতের উপর পড়ে গেলাম। হয়তো তখনই জ্ঞান হারিয়েছিলাম, কারণ এর পরের কিছুই আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি আমার আত্মীয়ের বাড়িতেই শুয়ে আছি। তখন রাত 11টা বাজে। সেদিন বৃষ্টি শেষ হবার পর আমার সেই আত্মীয়ের আকাশের অবস্থা দেখার জন্য টর্চ হাতে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ায়। তখন সে টর্চের আলোতে বাড়ি থেকে 20-25 হাত দূরের আইলে কিছু একটা পড়ে থাকতে দেখতে পায়। তখন পাশের 2-3 জন লোক নিয়ে আইলের কাছে এসে আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আমাকে সেখান থেকে উদ্ধার করে। আমার শরীর কর্দমাক্ত থাকা ছাড়া অস্বাভাবিক কিছুই তাদের চোখে পড়েনি। জ্ঞান ফেরার পর আমার সাথে রাতে ঘটা সমস্ত ঘটনা আশেপাশের লোকজনকে খুলে বললাম। তখন তারা বলল, আমার সাথে এই ঘটনা ঘটার বেশ কয়েকদিন আগে নাকি এক লোক বিকেলের দিকে তার গরুকে ঘাস খাওয়াতে রাস্তার ধারে বেঁধে এসেছিল। মাগরিবের আজানের প্রায় আধা ঘন্টা পর যখন সে গরুটা আনতে যায়, গিয়ে দেখে গরুটা অদ্ভুতভাবে মরে পড়ে আছে। এছাড়াও অনেকেই নাকি একা পথ চলার সময় রাতের বেলায় অদ্ভুত ধরনের কুকুর বিড়াল দেখতে পায়, অথচ কুকুর বিড়ালগুলোর কাছে গেলেই সেগুলো আর দেখতে পাওয়া যায় না। যা হোক, এরপরে বহুবার ওই গ্রামে গিয়েছি, কিন্তু কখনোই অদ্ভুত কিছু দেখতে পাইনি। এমনকি এরপর রাত 12টা বাজেও ওই রাস্তায় একা হেঁটেছি, কিন্তু আমার সাথে কোনো প্রকার অদ্ভুত কিছু ঘটেনি কিংবা কিছু দেখতেও পাইনি। তবে ওই দিনের ঘটনাটি কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাই না। এই ছিল আমার ঘটনা। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমার সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা পরবর্তীতে আবার শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি নাজিফা। আমি কতদিন পর পর কিছু অদ্ভুত স্বপ্ন দেখছি। ফার্স্টে তেমন কিছু বুঝিনি, কিন্তু এক সময় দেখলাম কোথায় যেন স্বপ্নগুলোর মাঝে একটি মিল খুঁজে পাই। আমাদের বাসার 2 তলায় আমরা থাকি। পুরো বাসায় আমরা মাত্র 4 জন মানুষ, কোনো ভাড়া দেইনি। নিজেরাই ওপরে নিচে ঘুরে বেড়াই। 4 তলাতে একটা হল রুম, কোনো ফাংশন হলে ওখানে করা যায়। 5 তলায় ছাদ। আমি প্রায় সময় রাতের বেলা একা একা ছাদে যেতাম। যেহেতু আমরা 2 তলায় থাকি, তাই উপরের লাইটগুলো অফ থাকে, প্রয়োজন হলে জ্বালানো হয়। একা একা ছাদে ঘুরতে বেশ ভালো লাগে। দোলনাতে ঝুলতাম আপন মনে, কিন্তু আমি সহজে লাইট জ্বালাতাম না। অন্ধকারেই আমার ভালো লাগে, কিন্তু অনেক দিন হয়ে গেছে এখন আর ছাদে যাই না। কিছু দুঃস্বপ্ন আমাকে তাড়া করে বেড়ায়। ঘটনায় ঢুকবো। এই মুহূর্তে যদি কেউ চান তাহলে ছাদে উঠে গিয়ে এই ঘটনাটা শুনতে পারেন, বা নিজের ছাদে ঘুরে আসতে পারেন এই ঘটনাটা শুনতে শুনতে কানে হেডফোন দিয়ে। একদিন ঘুমিয়েছিলাম দুপুরে, স্বপ্ন দেখছিলাম আমি 4 তলায় আমার সোফায় বসে গান শুনছি। একটু দূরের একটা বাসার ছাদে একটি ছেলে আমাকে দেখে হাসছে। একসময় দেখি সে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে পুরো শরীর বালু, অর্থাৎ স্যান্ড যেটাকে বলি আমরা, বালু হয়ে ঠিক আমার কাছে উড়ে আসছে। সেখানে বাতাস ছিল না, খুব রোদ, কিন্তু ওই জিনিসটা এসে চারিদিকে বাতাসের মতো ঘুরতে লাগলো। আমি দৌড়ে বের হয়ে গেটটা বাইরে থেকে আটকানোর চেষ্টা করি। তখন আমার হাতের রিংটা ভেতরেই পড়ে যায়। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। সেই জিনিসটা যেন আমাকে নিয়ে যাবে বা আমার কোনো ক্ষতি করবে। এমন সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমি তখনও ভয়ে ছিলাম। অবাক যেটা লাগছে তা হলো সময়টাও তখন প্রায় একই ছিল। মানে আমি এই মাত্র যেন উপরে ছিলাম, এখানে কিভাবে আসলাম একই সময়ে? আরেকদিন দেখি আমি 3 তলায় একা। হঠাৎ যেন সব অন্ধকার হয়ে গেল। কোনো অবয়ব আমাকে মাটিতে ফোর্স করে ঢুকিয়ে দিচ্ছিল।
সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় এবং তখন দেখি সময়টাও যেন কিভাবে প্রায় মিলে যাচ্ছে। আমার বডি তখনও ফ্রিজ মানে একদম ফ্রিজ হয়েছিল। এগুলো দুটো স্বপ্নের কথা বললাম। এখন বাস্তবের কথায় আসি। আমি অভ্যাসবশত একদিন রাতের বেলা অন্ধকারে সিঁড়িতে বসেছিলাম, দক্ষিণা ঠান্ডা বাতাসে। পাশের বাসা থেকে হালকা আলো এসে পড়ছিল। তখন আমি হঠাৎ দেখি একটা ব্ল্যাক শ্যাডো মুহূর্তে এখান থেকে ওখানে সরে গেল। আমি কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, কি দেখলাম এটা। তারপর আমি এক ফ্লোর নিচে এসে বসলাম সিঁড়িতে। বলা দরকার আমাদের বাসার পেছনের বাসাটা কেমন যেন, ওদের কাজ কখনো শেষ হয় না, ভাঙে আবার বানায়। সন্ধ্যার পর সেখানেও আর কাজ হয় না বলে উপরের সব ফ্লোর অন্ধকার থাকে। যাই হোক, আমি দেখলাম ওই বাসার একটা ফ্লোরে হঠাৎ লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। প্রথমে ভেবেছি হয়তো চোখের ভুল, কিন্তু এরপরে কয়েকবার জ্বলে আবার নিভে গেল। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ এমন এখন কে কি করবে? আমি এরপর যা দেখলাম তা আমার কোনো হ্যালুসিনেশন ছিল না। আমি দেখলাম একটা অদ্ভুত শ্যাডো, দেখতে খুব অন্যরকম, লাইক একটা ককরোচ কে যদি 1.5 ফিট বড় মোটা করে কল্পনা করা হয়, অনেকটা সেরকম যেন একটা অদ্ভুত বড় প্রাণীর শ্যাডো ওই বাসাটার ওয়াল বেয়ে সোজা উপরের দিকে আরো গভীর অন্ধকারের দিকে উঠে যাচ্ছে। জাস্ট একটা শ্যাডো। আমি জানি না ওটা কি ছিল। এর আগে যে ব্ল্যাক শ্যাডোটা দেখেছিলাম সেটা আরো অন্যরকম ছিল, যা উড়ে চলে গিয়েছিল। আমি এই ব্যাপারগুলো আমার আপির সাথে শেয়ার করি। ও আমাকে বলল তা অন্য একরকম। আমাদের আশেপাশে অনেক কিছু থাকে। ভূত এফএমে শুনেছে সে অনেকের ওপর অনেক পরি বা জিনের নজর থাকে। সেরকমই অনেক ব্যাপার থাকে যারা পিওর সোল খুঁজে বেড়ায় অ্যান্ড তাদের ওপর আলাদা নজর থাকে। প্রথমে তুমি স্বপ্ন দেখতে আর এখন বাস্তবেই ব্ল্যাক শ্যাডো তোমার আশেপাশে দেখছো। এই জন্য তোমার সন্ধ্যার পর একা ছাদে যাওয়াটা ঠিক নয়, অ্যান্ড তুমি লাইট অফ রাখো। এগুলো তোমার জন্য ওয়ার্নিং ছিল, এটা ওয়ার্নিং হতে পারে। আমি জানি না আমার সাথে এগুলো কি সম্পর্ক, বাট এটুকু বলতে পারি যে এগুলো আমার হ্যালুসিনেশন ছিল না। এখন অনেক দিন হয়ে গেছে আমি ছাদে যাই না। আপির সেই কথাগুলো, আমার দেখা অবয়বগুলো আমার মনে ভয় তৈরি করে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এটা পড়ে শোনাবেন, খুশি হব। তারপরে নাজিফা শেষ করেছেন তার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ নাজিফা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আর কি করেন আপনি? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর সেক্টর থেকে। জি। সো ভাই আপনি কি করেন? আমি একটা কোম্পানিতে আর কি জব করতেছি। তো কোম্পানির নাম কাজটা কি? নাম না শুনলাম আমরা, কাজটা কি আপনার? মানে আমার কাজটা ওয়াশিং এর কাজ। ওকে, তো আপনি যখন যে ঘটনাটা বলবেন তখন আপনি কি করতেন? তখন আমি আসলে একটা এমব্রয়ডারিতে জব করতাম। ওকে, এমব্রয়ডারি কাজ করতেন। আচ্ছা, এখন আমরা চলে যাই আপনার ঘটনায়, শুনি আপনার ঘটনাটি। তো ভাই ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা হচ্ছে 2012 সালের, এটা হচ্ছে মার্চের দিকের ঘটনা। জি। সো আমার একটা অদ্ভুত অভ্যাস কি, যে আমি বেশি রাত জাগি, তো রাতে হাঁটা চলাটা বেশি করি। তো তখন আর কি সন্ধ্যাবেলা হাঁটা চলা করতেছিলাম, তখন সম্ভবত এশিয়া কাপ খেলা চলতেছিল। তো খেলাটা দেখে আর কি আমি বাসায় ব্যাক করতেছিলাম রাত্রে 12টা কি 12:30টার দিকে। তো আমাদের এলাকায় একটা জায়গা আছে, ওইখানে তখন নাইট গার্ড ছিল না, বাট এখন আছে। আচ্ছা। তো ওইখান দিয়ে আসতেছি, তো আমি দেখলাম যে একটা নাইট গার্ড বসে আছে। আচ্ছা। কিন্তু তার হাতে যে লাইট থাকবে সে জিনিসটা নাই, একটা লাঠি শুধু। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে একটা যেহেতু এতদিন দেখি নাই, তো হঠাৎ করে দেখলাম, তো জিজ্ঞেস করতেই পারি এলাকায়। তো আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কি এখানে নতুন, আপনাকে নিয়োগ দিচ্ছে? তো সে আমাকে বললো, সে আমার কোনো রেসপন্স দেয় নাই, মানে রিপ্লাই দেয় কথা। আমি চলে আসতেছি,
তো পিছন থেকে সে ডাক দিল, আচ্ছা একটু মোটা গলায় সে ডাক দিল যে বাবা একটু এদিকে আসো। তো আমি তার কাছে গেলাম, তো গিয়ে বললাম জি আঙ্কেল বলেন। তো বললো যে বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আমি বললাম যে কি কথা? সে বললো যে আমার একটা কাহিনী আছে, সেটা আমি তোমাকে বলতে চাই। আচ্ছা তো আমি বলতেছিলাম দেখেন এইসব আমাকে এখন বলে লাভ নেই, আমি বাসায় যাবো, এমনি রাত 12টা 12:30 বেজে গেছে। তো সে আমার বলতেছে যে না তুমি একটু শুনে যাও, এত টাইম অপচয় করলা, তা আরেকটু করো। তো আমি তার পাশে বসলাম আর কি, একটা বেঞ্চ ছোট, তো এটা বেঞ্চ বলা যায় না, মানে ওয়াল টাইপের। তো আমি সেখানে বসছি, বসার পরে সে আমার বলতে শুরু করলো সে তার বাড়িটা কি নওগাঁতে। আচ্ছা তো সে আজ থেকে 12 বছর আগে, মানে তখন আর কি, সেই সময় থেকে 12 বছর আগে সে তার একটা চার দোকান ছিল। তো তার বাড়িটা হাইওয়ের পাশে, তার চার দোকান, আর বাড়িটা হাইওয়ের সাথে। আচ্ছা তো সে চার দোকান বন্ধ করে রাত্রে 11টা কি 11:30টার দিকে বাড়িতে ফিরে। তো প্রতিদিনের মতো সে, ও রাসেল ভাই এখানে একটা কথা বলে রাখি, এই কথা যখন সে আমাকে বলতেছিল আমার খুবই বিরক্ত লাগতেছিল। তো আমি বললাম যে আমি বাসে চলে যাবো আঙ্কেল, আরেকদিন শুনবো আপনার কথা। তো সে বললো না। তো আমি আসলে একটা সিগারেট বের করি পকেট থেকে, যে সিগারেটটা খাওয়ার জন্য। সে আমাকে বললে তুমি চুপ করে বসে আমার ঘটনাটা শুনো, আর সিগারেট জ্বালাবা না, আমি সিগারেট খাই না, লোকটা আমাকে বললো। তো আমি বাম হাতে, আমার ডান হাত থেকে বাম হাতে সিগারেটটা নিয়ে তার কথা বসে বসে শুনতেছিলাম। তো সে বললো এক রাতে আমি প্রতিদিনের মতো 11:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দিছি। তো হাইওয়ে ধরে যখন বাড়ির পথে রওনা দিছি, তখন দেখি রোডের মাঝখানে একটা বৃদ্ধা মহিলা তার মাথাটা কোলের ভিতরে নিয়ে উকুন বাজতেছিল। তো উকুন বাজতেছিল, আর ওই মাথাটা চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিচ্ছে। আচ্ছা এই জায়গাটা আমার বিশ্বাস করতে সমস্যা হয়েছে, এই জন্য আমি তখন জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ। তারপরে বলেন। তো বাট এই ঘটনাটা ওই মানে দারোয়ান চাচা বলছেন। হ্যাঁ, ওই আচ্ছা চাচা আর কি বলতেছিল আমাকে, আচ্ছা হ্যাঁ যে অদ্ভুত একটা হাসি দিচ্ছে। আচ্ছা তো হাসি দিলে উনি আবার কি খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে উনি একটা দৌড় দেয়। তো যেহেতু হাইওয়ের ভিতরে, সে দৌড় দিলে তাকে নাকি একটা ট্রাকে ধাক্কা মারে, তার ভাষায় ছিল লরি। একটা ধাক্কা মারলে সে ওইখানে পড়ে যায়, এই বলে সে চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য। তো আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা তারপর কি হয়, যেহেতু অদ্ভুত একটা জিনিস, আমি জিজ্ঞেস করলাম তারপর কি হয়। সে আমাকে বলল যে তারপর আমি ঘটনাস্থলে মারা যাই। এই কথা শুনে আমার কেমন একটু অবাক লাগলো, যে সে যদি মারা যায় সে আমাকে কিভাবে বলতেছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম কি বলেন এসব? কয় দেখো বাবা আমার দিকে তাকে, সত্যি কিনা। তো তিনি যখন মাথাটা উঠালো আমার দিকে তাকালো, দেখি সে কিন্তু ঘটনাটা নিচের দিকে তাকায় বলতেছিল। সে যখন মাথাটা উপর দিকে তাকায় আমার দিকে তাকালো, দেখলাম যে তার সারা মুখ একটা কিছুতে অ্যাক্সিডেন্ট হলে যে অবস্থা হয়, সারা মুখে রক্ত মাখা, আর তার মাথা থেকে মজকগুলা গলে গলে পড়তেছে। তো এই ঘটনা দেখার পরে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই। তো জায়গার উপরে আমি সেন্সলেন্স হয়ে ওখানে পড়ে যাই। তো আমার কতক্ষণ এভাবে ছিলাম আমি জানি না রাসেল ভাই। তো হঠাৎ করে আজানের শব্দে আমার আর কি হুশ ফিরে আসে। তো আমি মাথা ওইখান থেকে, মানে মাথাটা এত ভার হয়েছে যে আমি মাথাটা করতে পারি না, মানে সোজা দাঁড়াতে পারি না কোনো মতে। আমি বাসায় যাই, যে বাসাটা আমার বেশি দূরেও না। তো বাসায় যাই আমি মাথায় পানি দিলে কাউকে কিছু না বলে শুয়ে পড়ি। তো কিছুদিন শরীর খারাপের পর আমি এই ঘটনাটা আমার বন্ধু বান্ধব, মানে আত্মীয় স্বজন কাউকে বললেও তারা কেউ বিশ্বাস করতে চায় না ঘটনাটা, যেহেতু অবিশ্বাসী একটা ঘটনা। তো সে বিশ্বাস করতে চায় না। লাস্টে শেষকালে আমি একটা হুজুরকে বলি এই ঘটনাটা, ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমার সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে, তো কেন এরকম ঘটলো? তো তিনি আমাকে বললেন যে তুমি রাত বেরাতে যে চলাফেরা করো, তোমার পিছনে খারাপ কিছু ফলো করছে। তো এই জিনিসটা থেকে তোমার মুক্তি পেতে হবে, নয়তো এই জিনিসটা তোমাকে জ্বালাতন করবে বিভিন্ন রকমের। তো এই জিনিসটা আমি বললাম যে এই জিনিসটা কি আর কেউ দেখছেনি? কয় না, এই জিনিসটা তো এদিকে এরকম না, অন্য কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো কিছু এখনো ঘটে নাই। তবে তোমার সাথে যেহেতু ঘটে, তোমার পিছনে খারাপ কিছু আছে। তো তিনি আমাকে একটা লাল সুতো দেয় পরে, সুতো আমার কায়াঙ্গুলে, বামাতে কায়াঙ্গুলে বেঁধে দেয়। তো বেঁধে বলে এটা 7 দিন পরে তুমি এটা নদীর জলে ফেলে দিবা ভোরবেলা। তো আমি রাসেল ভাই ওই কায়াঙ্গুলের রশিটা আর কি 7 দিন ব্যবহার করে আর কি ভোরবেলা নদীর জলে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার ঘটনা। আচ্ছা আপনার এই ঘটনাটা যে আপনি বললেন, আপনি নিজের চোখে দেখেছেন এটা না? জি, এটা আমি নিজের চোখে দেখতে। যেহেতু রাসেল ভাই একটা কথা কি, এখানে আমি নিজেকে প্রথম বিশ্বাস করতে পারিনি। যখন আজান দিল আমি উঠলাম, পড়ে গেছে ওইখান থেকে উঠলাম, আমি নিজেকে প্রথম ভেবেছিলাম যে হয়তো আমি কোনো ভুল দেখেছি অথবা করেছি। কিন্তু আমার ওই জিনিসটা খেয়াল আছে, যেহেতু আমি ডান হাত থেকে সিগারেটটা বাম হাতে নিয়েছি আর সেইখানে বসেছিলাম যেখানে সে আমাকে বলতেছিল। তা আমি যদি ডান হাত থেকে বাম হাতে নিয়ে হঠাৎ করে পড়ে গেলাম,
তো আচ্ছা, আপনি যেটা দেখেছেন সেটা অস্বাভাবিক না? আপনার কাছে মনে হয় না যে অস্বাভাবিক জিনিসটা? জি, এই জিনিসটা আসলে সত্যি মানে বলতে গেলে মানে অবিশ্বাসী ঘটনা। দেখেন একটা জিনিস, যে একটা মৃত ব্যক্তি, সে বলতেছিল সে মারা গেছে শেষকালে, কিন্তু সে প্রথম আমাকে ঘটনাটা শুরু করলো। এর ভিতরে একটা প্যারানর্মাল কিন্তু জিনিস ছিল, যে সে একটা মাথা রেখেছিল, ওইটা একটা অবিশ্বাসীয় জিনিস। না, সেটা বুঝতে পেরেছি, সেটা কিন্তু ঠিক তার আছে। যে চেহারাটা সে যেভাবে দিছে, রাসেল ভাই আমার শরীরের উপর প্রশ্ন এখন দাঁড়িয়ে গেছে, যে তার যে চেহারাটা যে দেখে তার পুরো রক্তে লাল। না, আমি আপনাকে অবিশ্বাস করছি না, আমি জাস্ট আপনাকে জানার জন্য বললাম। আপনার ফ্যামিলিতে এছাড়া আপনার অনেক ঝামেলা আছে, আপনি বলছেন আপনার জি। মা যখন আপনাকে ভাই মনে হয় মানে আমার জন্মের আগে আর কি। জি জি, কি যেন ঝামেলাটা? ওইটা হচ্ছে যে রাসেল ভাই, আমার ভাইয়ের তখন 4-5 বছর বয়স, বড় ভাই আর কি, আমার বড় ভাই। জি। তো 4-5 বছর বয়স, তো আমরা যে এলাকায় এই ঘটনা ঘটে যায় একটু আগে আমি বললাম, সে এলাকাতে আমরা থাকতাম। তো অন্য সাইডে ওইখানে একটা গাছ, সেই কথাটা আমি আপনার বলি না আর কি। তাল গাছ, বট গাছের উপর তাল গাছ, তো বট গাছের উপর একটা তাল গাছ, তো ওইখানে একটা বেকারি আছে, তো ওই সাইডে আমাদের বাসা ছিল। তো ওই বাসাটা আপাতত নেই, মানে ওইখানে ভাড়া থাকতাম আমরা। তো ওইখানে আমরা ভাড়া থাকি। তো আমার খালা খুব অসুস্থ ছিল, তো আমার একটা খালাতো ভাই ছিল আমার বড় ভাইয়ের বয়সী। তো তিনি, আমার আম্মু সন্ধ্যার মানে দুপুর বেলা আর কি, একটা ভিক্ষুক আসে, আমার আম্মু তখন গর্ভবতী, তো ভিক্ষুক আসে, এসে জিজ্ঞেস করে যে মা ভিক্ষা দাও। তো আমার মা আম্মু তাকে ভিক্ষে দেয়। ভিক্ষে দেওয়ার পরে তো আম্মু যাক ভিক্ষুক চলে যায়। চলে যাওয়ার পরে আম্মু আর কি সন্ধ্যার পরে আর কি 2টা বাচ্চা দেয়, যেহেতু আমার আন্টি অসুস্থ, তার ছেলে আর কি আমার আম্মুর কাছে থেকে গেছে। তো তাকে পাশে রেখে, আমার বড় ভাইকে পাশে রেখে আম্মু শোয়, সে ঘুমায় আর কি। তো হঠাৎ করে সে রাত্রে স্বপ্ন দেখে যে ওই ভিক্ষুকটাই তার কাছে আবার আসছে। তো আম্মু বলছে যে আপনাকে না একবার ভিক্ষা দিলাম। ও এর ভিতরে কথা রাজাল ভাই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আম্মুরা বলতেছে স্বপ্নের ভিতরে যে তোর কাছে চাইলাম তুই দিলি না। তো আম্মু বলতেছে যে আপনাকে আমি দুপুরবেলা ভিক্ষা দিলাম, আবার আপনি কি চান? তো বলতেছে তোর দুই পাশে যে 2টা বাচ্চা আছে তার ভিতর তুই আমাকে একটা দিয়ে দে। তো আম্মু বললো যে না, এখান থেকে একটাও দেওয়া যাবে না, এটা আমার বোনের ছেলে আর এটা আমার ছেলে, তো এটার ভিতরে কাউকে একটাও দেওয়া যাবে না। তো সে বলতেছে না, আমি ছাড়া যাবো না, কোনো মতে যাবো না, আমাকে একটা দিতেই হবে, 2টার ভিতরে একটা দিতে হবে। তা আম্মু তো কোনো মতে দিবে না। তো লাস্টে অনেক আর কি স্বপ্নের ভিতরেই মানে জোরাজোরি হওয়ার পরে আম্মু বলে ঠিক আছে, তুই যেহেতু মানবি না, যাবি না, তো তুই এক কাজ কর, আমার পেটে যে সন্তান আছে সেটা নিয়ে যা, তারপর তুই এই 2টা নিস না। তো আম্মুর খুবই মানে অসুস্থ হয়ে পড়ে আর কি ওই স্বপ্নের ভিতরে। তো এর ভিতরে সে চলে যাইতেছে নিয়ে, আম্মুর যে ভাষায় আর কি একটা ঝোলা কাঁধে, সে চলে যাইতেছে। তো আম্মু বললো তুই যেহেতু আমারটা নিয়ে চলে যেতেছিস, আমার পেটটা নিয়ে, তাহলে আমি তোকে কিভাবে ছেড়ে দিই? এই বলে সে হারিকেনটা ছুঁড়ে মারে তার দিকে। তো তার সারা শরীরে আগুন লেগে যায়। তো এর ভিতরে আম্মু খুবই অসুস্থ হয়ে পড়ে। এর ভিতরে ভোরবেলা সকাল দিকে মানে সবাই মিলে আম্মুকে হাসপাতালে নেওয়ার জন্য, মানে যে সময় বের হবে তোরা থেকে সবাই আসে, আম্মু চিল্লাচিল্লি, মানে পেটে খুব ব্যথা। তো সবাই ঘরে আসে, কেউ ফলো করে না দরজার সামনের দিকে, কেউ ফলো করে নাই, জাস্ট দরজার ভিতরে আসে, আইসা আম্মু ধরে আনে আর কি বাইরে নিতেছে। এর ভিতরে আম্মু ফলো করে যে দরজার সামনে একটা কাক মরে পড়ে আছে, একটা কাক পড়ে আছে এখানে, কালো কুচকুচে একটা কাক। তো আম্মু বলে সবাইকে আর কি এই ঘটনা খুলে বলে, আমার খালু, তারপরে আমার আব্বুকে এইসব কথা খুলে বললে, তারপর ওই কাকটাকে আবার আগুনে পুড়ায়, ওই কাকটাকে, যেহেতু হয়তো অবশ্যই থাকতেও পারে, তারপরে থেকে ওই বাসাটা আর কি চেঞ্জ করে দেয়। তারপরে আর কি আম্মু